ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, আমি আছি প্রকাশ তোমাদের সাথে, আর তোমরা শুনছো স্ক্যারি গপ্প। আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম অতৃপ্ত বাসনা। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর আজকে গল্পটি শুনতে থাকো, কেউ স্কিপ করো না। আজকে 79 নম্বর গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো তাহলে আর বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। প্রেততত্ত্ববিদ কিরো সাহেবের প্ল্যানচেট সিয়ান্সের মিডিয়াম হতো মিস ফ্যান্সি কুক নামে একটি তরুণী। স্যার উইলিয়াম ছিলেন কিরো সাহেবের বিশেষ বন্ধু। তারা দুজনে যেসব সিয়ান্সে বসতেন তাতে স্যার উইলিয়ামের মৃত পত্নীর আত্মা প্রায় আবির্ভূত হতেন। তিনি আবার ফিলিপ বলে একজনের নাম করতেন অনেক সময়ই। কিরো সাহেবের মনে একটু কৌতূহলের উদ্রেক হলো। তিনি একদিন স্যার উইলিয়ামকে এক চিঠি পাঠিয়ে জিজ্ঞাসা করে বসলেন যে কে এই ফিলিপ। চিঠিতে ফিলিপের উল্লেখ দেখে তিনি বিস্মিত হলেন এবং তার চিঠির উত্তর দিলেন, ফিলিপ নামে আমার এক ভাই ছিল। আমার বিয়ের বছর খানেকের মধ্যে এক দৈব দুর্ঘটনায় তার মৃত্যু হয়। স্যার উইলিয়ামের চিঠির উত্তর যখন কিরো সাহেবের উৎসাহের সঙ্গে পড়ছিলেন তখন তার সামনে রবার্ট ক্রুস নামে এক তরুণ বন্ধু বসেছিল। তিনি রবার্টকে চিঠির মর্ম বলতে রবার্ট হেসে সব কথা উড়িয়ে দিল এবং বলল, তোমাদের এগুলো সব স্রেফ ধাপ্পা। অলৌকিক জগতের কোনো কথা বা কোনো অলৌকিক ঘটনা রবার্ট কখনই বিশ্বাস করতো না। সে যুক্তিযুক্ত বিষয়কে একটু বেশি প্রাধান্য দিত। এভাবে প্রায় সে কিরোকে বিদ্রূপ করত। কিরো সাহেবও ভদ্রতা ও বন্ধুত্বের খাতিরে সেই বিদ্রূপের কোনো প্রতিবাদই করতে চাইত না। বেশ কয়েকদিন পরে কিরো সাহেব গিয়েছিলেন রবার্টের বাড়িতে সন্ধ্যা ভোজনের নিমন্ত্রণে। সেদিন দুজনের মধ্যে নানান বিষয়ে কথা হচ্ছিল। বিভিন্ন কথার মধ্যে কিরো সাহেব সেদিন ইচ্ছে করে অলৌকিক প্রসঙ্গ তুললেন। এতে রবার্ট বিরক্ত প্রকাশ করে বলল, তুমি যদি আমার স্টুডিওর বন্ধ ঘরের মধ্যে প্রেতাত্মা আনতে পারো তবেই বুঝবো তোমার দৌড় কতটা। রবার্ট ছিল একজন প্রসিদ্ধ প্রেততত্ত্ববিদ। বাড়িতেই ছিল তার স্টুডিও। কিরো সাহেবের রবার্টের অহংকার চূর্ণ করার জন্য সেদিন রাতেই তার স্টুডিওর বন্ধ করে আত্মা আনয়নের সব আয়োজন করে ফেললেন। কিরো বললেন, তোমারই পরিচিত বহু প্রেতাত্মা তোমার সঙ্গে যোগাযোগ করতে ব্যগ্র। তাদেরই কেউ একজন এসে আজ তোমার সঙ্গে আলাপ করবেন। কিরো সাহেবের হঠাৎ তখন মনে পড়ল মিস ফ্যান্সি কুকের কথা। প্রেতাত্মাদের সঙ্গে জীবজগতের যোগাযোগ স্থাপনে মিস কুকের বিশেষ দক্ষতা ছিল। তাই কিরো সাহেব তাড়াতাড়ি মিস কুককেই আনতে চাইলেন রবার্টের স্টুডিওয়। কুকের জন্য কিরো সাহেব রবার্টের কাছে প্রস্তাব করলেন, এ ভদ্রমহিলা যদি তোমাকে খুশি করতে পারেন একে ডবল ফি দিতে হবে, আর যদি ব্যর্থ হন তবে দয়া করে এর আসা যাওয়া ট্যাক্সি ভাড়ার খরচটা অন্তত দিয়ে যেও। রবার্ট কিরোর এই প্রস্তাব স্বীকার করে তখনই মিস কুককে ট্যাক্সি করে ডেকে নিয়ে এলো। মিস কুক এসেই তো অপরিচিত রবার্টের সান্নিধ্যে অস্বস্তি বোধ করছিলই। তার উপর রবার্ট এমনভাবে তার শক্তিকে অবিশ্বাস করতে লাগলো যে সে বড়ই বিরক্তি প্রকাশ করতে লাগলো। এই সময় রবার্ট আবার ব্যঙ্গের ছলে মিসকে বলল, দেখুন মিস, আমি লোকটা তেমন ভালো নই। সারা পৃথিবী বিশেষ করে জাদুর দেশ আফ্রিকা আর ভারত আমি চষে বেরিয়েছি। আমাকে বিশ্বাস করতে হলে আপনাকে কয়েকটা নিয়ম মানতে হবে। প্রথমত, আপনি আমার স্ত্রীর সঙ্গে তার ঘরে গিয়ে পোশাক বদলে তার পোশাক পরে আসবেন। দ্বিতীয়ত, আপনি যে চেয়ারে বসবেন সেটাতে যাতে নড়াচড়া করতে না পারেন সেই জন্য আমি তা সিল করে দেব। আর সবশেষে আপনার পা প্যারিস প্লাস্টার দিয়ে এমনভাবে এঁটে দেব যে যাতে আপনি উঠে দাঁড়াতে না পারেন। যদি এসব সত্ত্বেও আমাকে আপনি অলৌকিক কিছু দেখাতে পারেন তবে আমি আপনাকে আশাতীত পুরস্কার দেব। মিস কুক মনে মনে বেশ অপমানিত বোধ করল এবং তার মুখ দেখে বেশ বোঝাই যাচ্ছিল যে রাগে তার মুখ লাল হয়ে গেছে। সে আবার একটু বিরক্তি প্রকাশ করে বলল,
যাই হোক না কেন, আমি আপনার থেকে কোনো পরিশ্রমিকই নেব না। আপনার ইচ্ছে মতো আপনি আমাকে পরীক্ষা করতে পারেন। মিস কুককে নিয়ে রবার্ট বাড়িতে পৌঁছলেন। শর্ত অনুযায়ী মিস বাড়ি পৌঁছেই কুককে রবার্টের স্ত্রীর কাছে পাঠানো হলো। তারপর সে যেখানে বসলো সেটা সিল করে দেওয়া হলো। তার পাও প্যারিস প্লাস্টার দিয়ে আটকে দেওয়া হলো। এবার ঘর অন্ধকার করে দিয়ে তারা সবাই নিঃশব্দে অপেক্ষা করতে লাগলেন। মিস কুক চোখ বন্ধ করে কি যেন শব্দ বলতে বলতে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে তন্দ্রাবিষ্ট হয়ে গেল। রবার্ট এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তার হঠাৎ মনে হতে লাগলো মিস কুকের চারপাশে আস্তে আস্তে প্রচুর ধোঁয়া জমছে। ধীরে ধীরে সেই ধোঁয়াগুলি জমে জমে তাই একটা অল্প বয়সী অপরূপ সুন্দরী মহিলাতে পরিণত হলো। তারপরেই রবার্টের কেমন যেন ঘুম ঘুম আসছিল। দু হাতে চোখটা কচলিয়ে আবার সে বিস্মিত দৃষ্টিতে তাকালো। সে দেখলো মেয়েটি এক পা এগিয়ে এসে ভাঙা ইংরেজিতে বলল, কি মশিয়ে, আমাকে চিনতে পারেন? সেই ঘুম ঘুম চোখেই রবার্ট একরকম জোর করেই বলতে চাইল, না, আমি চিনতে পারছি না। কিন্তু সত্যিটা হলো যে রবার্টের বেশ মনে হতে লাগলো যে এই মেয়েটিকে সে যেন আগেও খুব ভালো করে চিনত। মেয়েটি এবার একটু হাসি হাসি মুখ করে তাকে মনে করানোর চেষ্টা করলো, কয়েক বছর আগে তুমি আলজিয়ামে গিয়েছিলে। সেখানকার এক হোটেলে একটি মুর নাচিয়ে মেয়ের সঙ্গে খুব আলাপ হয়েছিল না? বারবার লুকিয়ে লুকিয়ে আমার দিকে তাকাতে, মনে পড়ছে? রবার্ট এবার কেমন যেন বাধ্য হয়ে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। মেয়েটি আবার বলল, একদিন রাত্রে আমার শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে প্রেম নিবেদনের কথা বলতে শুরু করেছিলে। কত কথাই না অনর্গল বলে যাচ্ছিলে। একটু থেমে মেয়েটি ধরা গলায় আবার বলল, এমন সময় আমি যার সঙ্গে থাকতাম সেই লোকটি জোর করে আমার হাত ধরে ঘরে টেনে নিয়ে গেল আর তোমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। তারপর আর তোমার সঙ্গে আমার দেখা হয়নি কোনো দিনও। আমি তোমার অত ভালো ভালো কথার জবাবে একটা কথাও বলতে পারিনি। তারপর দিনই আমার সেই প্রেমিক সন্দেহের বশে আমার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। তুমি হয়তো আমাকে অকৃতজ্ঞ ভেবে রেখেছ। পরপারে গিয়ে আমি কিন্তু সে দুঃখ ভুলিনি আজও। তারপর মেয়েটি হঠাৎ কোথায় মিলিয়ে গেল। রবার্টের চোখ থেকেও ঘুম চলে গেল আর মিস কুক গভীর নিদ্রা থেকে জেগে উঠে হাই তুলতে লাগলো। আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গল্পটা সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে।